সমাজের কঠিন কিছু অন্যায্য নিয়মকে সগর্বে আত্মবিশ্বাসের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়ে আমাদের গল্পের বড় বউ অন্নদা সুন্দরী বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন গত পর্বে। চলুন সেই সিদ্ধান্তগুলোর রেশ ধরে আমাদের গল্পে কি পরিবর্তন আসে তা আমরা এই গল্পে শুনে নিই। তাহলে আর দেরি না করে শুরু করছি আমাদের বন্ধনের রায়বাড়ির পরবর্তী পর্ব, অষ্টম পর্ব। বৈঠকখানায় আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গট গট করে বেরিয়ে গেলেন হারাধন মুখার্জি। কিন্তু যাবার বেলায় খই ফোটার মতো অভিশাপের বুলি আউড়ে জর্জরিত করে তুলেছিলেন পুরো রায়বাড়িকে। বামনের নিষেধ শুনলে না তো রায়বাড়ি? মুখ্য বেদ বা মেয়ে মানুষ, এ অনাচার, এ অনেক অনাচার, ঘুঘু চড়বে রায়বাড়ির ভিটে মাটিতে। আমি অভিশাপ দিলুম, মুখে আগুন দেওয়ার কেউ জুটবে না। বাড়ির ছোট বউ রাঙা দোতলার বারান্দায় দাঁড়িয়ে সেই অভিশাপ শুনে কেঁপে উঠেছিল একেবারে। বিধাতার খেলা, হারু মুখার্জির অভিশাপ, কোনো কিছুতেই অন্নদা সুন্দরী সেদিন টলেনি। ইন্দুর মতো হয়ে যাবে তপতির জীবন, এ তিনি কখনোই মেনে নিতে চাননি। তাই তো নিজের বোনের ছেলের হাতে তুলে দিয়েছিলেন রায়বাড়ির কারবার আর তপতির জীবনভার। অমলকান্তি গোড়াতেই কারবার ভালো বোঝে, সাথে নিষ্ঠায় পুজো আর্চা চলে আর তার জীবনযাপনও নিষ্ঠায় ভরা। মাসির ভেসে যাওয়া সংসারের হাত ধরেছিলেন তিনি শক্ত হাতে। অমলকান্তির হাত ধরেই রায় গ্রুপ ফুলে ফেপে একসা হয়ে গিয়েছিল। বাড়ির সকলে এক বাক্যে অমলকে মেনে নিয়েছিল, এমনটা কিন্তু ঘটেনি। শুরুর দিকে অমলকে মানতে না পারলেও নিজ গুণে অমলই হয়ে উঠেছিলেন রায়বাড়ির বড় কর্তা। আবারও একটা দীর্ঘ সময় পর শোক কাটিয়ে স্বস্তির কিছুটা আবেশ ছড়িয়ে পড়েছিল রায়বাড়িতে। কিন্তু হারাধন মুখার্জির সেই অভিশাপ, সেগুলো কি ফলেছিল? আর কি এসেছিল হারাধন মুখার্জির বাড়ির দোরগোড়াতে? সময় বা নিয়তি বোঝা বড় কঠিন। যে হারাধন মুখার্জি অভিশাপ দিতে দিতে রায়বাড়ির সদর দরজা থেকে বের হয়েছিল, সেই সদর দরজা দিয়ে হারাধন মুখার্জিকে আবার আসতে হয়েছিল রায়বাড়ির অন্দরমহলেই। কিন্তু যখন এসেছিলেন তখন অন্নদা সুন্দরী বা ইন্দুমতি কেউ বেঁচে নেই। স্বামী আর সন্তান শোকে অন্নদা বেশি দিন বাঁচিয়ে রাখতে পারেননি নিজেকে। খুব শক্ত মনের মানুষগুলো ভেতর থেকে একবার ভেঙে গেলে আর উঠে দাঁড়াতে পারেন না। বছর ৩-৪ ভেতর রায়বাড়ি হারিয়েছিল বড় বউ আর বাড়ির বড় মেয়ে ইন্দুমতিকে। অন্নদা সুন্দরী, রাধিকা আর রাঙার ছেলে মেয়ে এখন রায়বাড়ির কর্ণধার। বোঝার উপায় নেই ভাই বোনগুলোর মা বাবা আলাদা। তপতী দেবী তখন রায়বাড়ির বড় বউ। বাড়ির ছেলে বউরা সবাই মিলে অমলকে রায়বাড়ির বড় ছেলে হিসেবেই মান্য করে। তপতীও মন দিয়ে সংসার করে, কিন্তু মাঝে মাঝেই নিশ্চুপ হয়ে যায়। কারোর সাথে তখন কোনো কথা বলে না। তখন তাকে কেউ বেশি হাঁটাতেও যায় না। পুরনো কথা মনে করিয়ে দিয়ে ক্ষত বাড়াতে কেউ চায় না। তীর্থ আর তিতলি, এই দুই ছেলে মেয়ে নিয়েই তপতীর সংসার। তিতলি অমলের নিজের মেয়ে হলেও এক মুহূর্তের জন্য অমল কাউকে বুঝতে দেয়নি তীর্থ তার দাদার ছেলে। তীর্থ বাবা বলতে অজ্ঞান। মিথ্যে দিয়ে তীর্থকে বড় করতে চাননি অমলকান্তি। একটু বড় হলে তীর্থকে পুরো কাহিনী বলেছিলেন অমলবাবু। আরও বলেছিলেন এই পৃথিবীতে ভগবানের পরে সে তীর্থকেই বেশি ভরসা করে। তীর্থ সব কিছু দিয়েই আঁকড়ে ধরেছিল অমলকান্তিকে। বাড়ির মেজকর্তা মধুসূদন আর মেজ কাকার ধাত পেয়েছেন কিছুটা। কারাবারের চেয়ে সাহিত্যকর্মেই তার মন বেশি পড়ে থাকে। মেজবউ সাবিত্রীও স্বামীর মনের খোরাকে বাধা হয়ে দাঁড়ান না কখনোই। বাড়ির মেজবউ সাবিত্রী দেবীর কাছেই সেদিন ছুটতে ছুটতে এসেছিলেন বয়সের ভারে নুয়ে পড়া হারু মুখার্জি। মেয়ে দয়মন্তীর 4 মাসের কন্যা নিয়ে সে মৃত্যুশয্যায় শায়িত। মা মেয়ে নিয়ে স্বামীসহ বাপের বাড়ি এসেছিলেন দয়মন্তী। এক দুর্ঘটনায় সবাই প্রাণ হারালেও দয়মন্তী আর তার মেয়ে কোনো মতে বেঁচে গিয়েছিল সেই যাত্রায়। ছেলের শোকে দয়মন্তীর শ্বশুরকুল অপয়া নামটা থেকে ফেরত নিতে পারে না দয়মন্তীকে। একে তো বিধবার বোঝা, তার উপরে মেয়ের দায়, চেঁচে পড়ে কে নেবে এমন দায়? এদিকে দয়মন্তী বেঁচে গেলেও অল্প কদিনেই আবার প্রাণ হারাতে বসল। 1 মাসে জ্বরে ভুগে জীবন প্রদীপ আবার নিভে যাওয়ার অবস্থা। হারাধন মুখার্জির তখন দিশেহারা অবস্থা। কি করবেন, কোথায় বা যাবেন? কে দেখবে তার মেয়েকে আর নাতনিকে? বাবার এমন অসহায় অবস্থায় দয়মন্তী যেন মরেও শান্তি পাবে না। হঠাৎ করে একজনের নাম মনে পড়তে আশার আলো ফুটে ওঠে চোখে মুখে। বাবাকে নামটা জানাতেই কিছুটা আড়ষ্টই হয়ে গেল মুখার্জি মশাই, কিন্তু মেয়ের অনুরোধ কোনোভাবেই ফেলতে পারলেন না। রায়বাড়ির মেজবউ সাবিত্রী দেবী,
দময়ন্তীর ছোটোবেলার সই, বোনের মতোই বড় হয়ে ওঠা। ইন্দুমাসি যখন শেষ বয়সে পুজো আর্চা নিয়ে পড়ে থাকতো, তখন সাবিত্রী আর দময়ন্তী মাসিকে ফুলের মালা গেঁথে দিত, মাসির সাথে রামায়ণ মহাভারত পড়ত। সেই সাবিত্রী পারে তার মেয়েকে নিজের মেয়ের মতো মানুষ করতে। তাই তো হারু মুখুজ্জিকে ছুটে যেতে হয়েছিল আবার রায়বাড়িতে, যেই রায়বাড়িকে তিনি একদিন সাপ সাপান্ত করে বেরিয়ে এসেছিলেন, সেই রায়বাড়িতে। নিয়তি কাউকে ছেড়ে দেয় না, ছাড়ও দেয় না। নিয়তির খেলাতেই হারু মুখুজ্জের নাতনির ঠাঁই হলো রায়বাড়িতে। দময়ন্তীর মেয়ে রায়বাড়িতে বড় হয়ে উঠল সোমা নামে। কারো কাছে সে সোমা, কারো কাছে আদরের লতা, আবার কারো কাছে শুধুই সোমলতা। কোনো একদিন এই নিয়তি হয়তো আবার হারু মুখুজ্জির নাতনিকে নিয়ে মেতে উঠলেন আরেকটা খেলায়। সময় হয়তো নিজেও জানে না সে কত তাড়াতাড়ি চলে যায়। বিনোদ বিহারীর হাতে গড়ে ওঠা রায়বাড়ি আজ যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জীর্ণশীর্ণ হয়ে। এ বাড়ির আঙিনায় রাজকন্যার মতো ঘুরে বেড়িয়েছে যে ইন্দুমতি, সেই ইন্দুমতি ভাগ্যের পরিহাসে বেঁচে গিয়েছিল এক নির্মম জীবনে। যে অন্নদা সুন্দরী এক হাতে বাড়ি আর কারবারের খোঁজ রেখেছে, নিজের বিধবা বউকে আবার বিয়ে দিয়ে নতুন জীবন দিয়েছে, সেই অন্নদা সুন্দরীও পারেননি বেশি দিন সুখ নিয়ে বেঁচে থাকতে। রায়বাড়ির রক্ত না হয়েও অমলকান্তি বড় ছেলের কোনো দায়িত্বে অবহেলা করেননি এতটুকুও। সত্যবতী কিংবা হারাধন মুখুজ্জের সাপে জর্জরিত হয়েও মাটি আঁকড়ে দাঁড়িয়ে আছে শতাব্দী পুরনো সেই রায়বাড়ি। সময়ের স্রোতে এবারে গমগম করছে সঞ্জিত, শুভময়, তিতলি, অর্ঘ্য, পৃথু আর সোমার কলকাকলিতে। আজ বহু বছর পর সোমা আবার রায়বাড়ির সামনে। এই সেই রায়বাড়ি যেখানে সোমলতার পুরো শৈশব কৈশোর কেটেছে। চোখের সামনে ভেসে উঠছে সেই পুরনো দিনগুলো। এই তো সোমা আর তিতলি বেনি দুলিয়ে স্কুলে যাচ্ছে। ছুটিয়ে দিচ্ছে লাল জিপটা নিয়ে তীর্থদা হুশ করে বেরিয়ে যাচ্ছে গেট দিয়ে। শুভময় সাইকেল নিয়ে পুরো পাড়া ঘুরে বেড়াচ্ছে। পৃথুকে কাঁধে নিয়ে হৈ হৈ করতে করতে সঞ্জিত বাসায় ঢুকছে। চোখের সামনে সে দেখতে পাচ্ছে মেজমা মোটা ফ্রেমের চশমা পরে বের হয়ে এলেন সদর দরজা দিয়ে। হোমা, সোমা তুই? আমি ভুল দেখছি না তো? কখন এলি? কে আছিস? এদিকে আয়, এদিকে আয়, দেখ কে এসেছে। একটু ফোন করতে হয় না বুঝি? এভাবে কেউ চমকে দেয়? সোমা নিজেও চমকে উঠল। মেজমার ডাকে বুঝতে পারছে না সে কোন সময় এসেছে। মেজমা কি সত্যি তাকে ডেকেছে, নাকি পুরনো দিনেই হারিয়ে আছে সে? এই সোমা, কি হলো তোর? চল চল ভেতরে চল। এই কে আছিস? এদিকে আয়, দেখ আমাদের সোমা এসেছে। বলতে বলতে সোমলতাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন সাবিত্রী দেবী। এতদিন পর এভাবে সোমলতাকে কাছে পেয়ে নিজেকে আর সামলাতে পারেন না তিনি। সোমাও চোখের জল মুছে জড়িয়ে ধরে মেজমাকে। কিরে জামাই আর ছেলেরা কই? এবার আমি একা এসেছি মেজমা। ছেলেদের স্কুলে খেলা, পরীক্ষা চলছে, তোমাদের জামাইও তাই এবার আসতে পারেনি। সে কি রে, এতটা রাস্তা একাই এসেছিস? একটা খবর দিবি তো নাকি? তোমাদের চমকে দিতে চেয়েছিলাম। দেখেছো মেয়ের কাণ্ড, এখনও সেই ছোটটি আছে। এই শুভ, কোথায় গেলি রে বাছা? দেখ কে এসেছে, ব্যাগগুলো তোল। সুলতা শুভ বাড়ি থেকে বেরিয়ে আসে। সোমা গিয়ে মেজমা আর সেজমামিকে প্রণাম করে। আরে বাচ্চা আগে ঘরে তো আয়, এতটা দূর এভাবে কেউ না বলে আসে? শুভকে দেখে সোমা বলে, তুই তো পুরো তালগাছ হয়ে গেছিস রে। মাস্টার্সের পরীক্ষাটা শেষ হলো? হ্যাঁ দিদি, এবার চাকরির পালা। কি দুষ্টু ছিলি বাবা, এখন তো একদম শান্ত। কথা বলতে বলতেই বাড়ির ভেতর ঢোকে সোমা। সেই রায়বাড়ি। সময়ের হেলাফেলায় বাড়িটা কেমন জীর্ণশীর্ণ হয়ে আছে। এক সময় সেই জমজমাট রায়বাড়িকে দেখলে এখন বুকের ভেতর যেন হাহাকার করে ওঠে। বিয়ের পর দেশে আসা সেভাবে হয়নি সোমার। দু একবার এসেছিল, তবে শ্বশুর বাড়িতেই আসা হয়েছিল। চয়নের বিয়ে, শ্বশুরের শ্রাদ্ধ শান্তি আর টুকটাক জমি জমার কাজে আসা। 2 দিনের বেশি রায়বাড়িতে থাকার সময় মেলেনি তার, সেও অনেক বছর আগের কথা। মেজমা যদিও প্রতি বছর সোমার কাছে যায়, তবুও রায়বাড়িতে সোমার ফেরা এক আলাদা অনুভূতি। এবারও হয়তো সেভাবে আসা হতো না। বড় মামার শরীরটা খুব একটা ভালো না জানতে পেরেই আর মন বসাতে পারেনি বিদেশ বিভুঁইয়েতে। সোমার দেবর চয়ন এখন জার্মানিতেই থাকে তাদের সাথে, একই শহরে। সোমলতার সেই ছোট ভাই সৌম্য এখন অনেক বড়।
সামনের মাসে স্কলারশিপে পুরোপুরি দিদির কাছে চলে যাবে সে। আজন্ম পুষে রাখা শখ তার দিদির সাথে থাকবে। সেই শখ পূরণের আনন্দে আত্মহারা সোমাও ভীষণ খুশি। মাঝে মাঝে কল্যাণবাবু আর অদিতি গিয়েও থেকে এসেছে সোমার কাছে বেশ কদিন। স্বামী, সংসার, ছেলেপিলে আর নিজের চিত্রকর্ম এইসব নিয়ে সোমা এখন ব্যস্ত। কিন্তু এই রায়বাড়ির আদর ভালোবাসা এক মুহূর্তের জন্যেও তার মন থেকে সরেনি। রং তুলি আর ক্যানভাসের সামনে চোখ বন্ধ করলেই তার মন চলে যেত সেই দক্ষিণমুখী ঘরে ক্যানভাসের সামনে। এক মনে এঁকে চলত সোমা। মাঝে মাঝে সেজো মামি এসে চা আর মুড়ি মাখা কখন দিয়ে যেত, আর কখন বা তিতলি এসে অধৈর্য হয়ে ডাকাডাকি করত, কখন বা জিদ্দা এসে বেনিটা টেনে দিত। সুদূর প্রবাসে বসেও দিনগুলো যেন জীবন্ত হয়ে উঠত সোমার সামনে। মেজমার ডাকাডাকিতে বাড়ির সবাই বেরিয়ে এলো। লাঠির ঠক ঠক আওয়াজ তুলে বড় কর্তার গলা ভেসে এলো। কে এলো রে? সোমার নাম শুনলাম মনে হলো। কেউ কিছু বলার আগে সোমা মামাকে জড়িয়ে ধরল। হ্যাঁ মামা, ঠিকই শুনেছ, তোমাদের সোমা এসেছে মামা। মারে, এতদিন পর এলি, তোকে দেখতে না পেয়ে মরে গেলে যে স্বর্গেও শান্তি পেতুম না রে। বালাই ষাট, এত তাড়াতাড়ি স্বর্গে কে যেতে দিবে তোমাকে? তপতী দেবীও নেমে এলেন দোতলা থেকে। বড় বউ, আগের বড় বউ নেই, রোগে শোকে বিষণ্ণতায় বয়সটা দ্বিগুণ হয়ে গিয়েছে। সোমা গিয়ে মামিকে প্রণাম করতেই বড় মামি সোমাকে বুকে জড়িয়ে নিলেন। হয়তো জীবনের এই প্রান্তে দাঁড়িয়ে আর লড়াই করার শক্তি নেই তপতী দেবীর। হাসি কান্নায় পুরনো রায়বাড়ি যেন জেগে উঠল। খবর পেয়ে কারবারের কাজ ফেলে চলে এলো সঞ্জিত। আরও সাথে এলো অচলা মাসি। তিতলি আর পৃথুকেও খবর দেওয়া হলো। পৃথু এখন কলেজে পড়ে, হোস্টেলে থাকে। টেলিফোন পেয়ে সে আর দেরি করেনি। তিতলিও এখন নিজের সংসারে পুরোদস্তুর গিন্নি হয়েছে। সমাধি এসেছে শুনে না এসে আর থাকতে পারেনি সে। আরও এসেছিল একজন, তবে সে কদিন পরেই এলো। আর সাথে এলো তীর্থদার বউ চিত্ররেখা। সঞ্জিত এক ঠোঙা জিলাপি নিয়ে ঘরে ঢুকলো, যেন এতগুলো বছরে কিছুই হয়নি এমনই এক ভাব করে বলল, কিরে লতা পাতা বিছুটি পাতা, এই নে তোর পিরো কালুর দোকানের জিলাপি। প্রণবদার সময় মতো না এলে অবশ্য তোর হাতেরই জিলাপি হতো এগুলো। এতদিন পরে সঞ্জিতকে এভাবে দেখে নিঃশ্বাস আটকে যাওয়ার অবস্থা হয়েছে সোমার। মেজো মামা এসে ধমকে ওঠে, তুই সেই পাজি থেকে গেছিস, মেয়েটা এত দূর থেকে এলো, জ্বালাস না তো। সোমা, আজ কোনো গল্প টল্প না, দিব্যি ঘুম দিবি, তারপর সব হবে। তুমি চিন্তা করো না মেজমা, আমি ঠিক আছি। অচলা মাসিও চলে এলেন। এসেই সোমাকে বলল, হ্যাঁ রে সোমা, তুই একা একা চলে এলি যে, কোনো সমস্যা হয়নি তো? না মাসি, তোমাদের জামাই গাড়ি ঠিক করে রেখেছিল, আর চমকে দেবো বলেই তো না জানিয়ে এসেছি। সোমার আসার খবরে পাড়ার মামি মাসিরাও দল বেঁধে এলো। সবার সাথে কথা বলে ক্লান্ত হয়ে সোমা মেজমার ঘরেই ঘুমিয়ে পড়ল। আজ অনেক দিন পর সোমা রায়বাড়ির ছাদে সূর্য প্রণাম করল। আগে প্রতিটা বছরে ঘটা করে দুবার সূর্য প্রণামের রীতি ছিল, আজও আছে, তবে শুধুই যেন নিয়ম রক্ষা। পিচ্ছিল ছাদের কার্নিশে দাঁড়িয়ে সোমা যেন ধীরে ধীরে ফিরে যাচ্ছে তার অতীতে। সেবার সাইকেল চালাতে গিয়ে পা ভেঙে ফেলা, তারপর কিভাবে চিদ্দা নতুন বছরে সূর্য দেখাবে বলে খোড়া সোমাকে পাজাকোলা করে নিয়ে এলো, সব যেন ছবির মতো ভেসে উঠছে সোমার সামনে। ছাদের এক কোনায় আর তিতলির আর তার পুতুল খেলার ঘর ছিল। ঘরটা এখনও আছে, কিন্তু পুতুল খেলার না, কাগজের ঘরে বোঝাই ঘর। তিতলি আর ও ছিল হরিহর আত্মা। দোলনায় চড়ার জেদ ছিল মেয়েটার। মেজো মামা একবার পিঁড়ি দিয়ে গাছের সাথে দোলনা বানিয়ে দিয়েছিলেন। সেই গাছের ডালে দোলনায় প্রায় দুবনে দোল খেত। একজন দোলনায় বসলে অন্যজন দোলনায় দোল দিত। একদিন বেখেয়ালে তিতলি পড়ে গেল দোলনা থেকে। তপতী দেবী ছুটে এসে 7-5 কিছু না ভেবে সোমাকে গালমন্দ করে দিলেন। সোমাকে ইচ্ছা করে তিতলিকে ফেলে দিয়েছে নাকি? এরপর মায়ের ওপর রাগ করে সেই রাতে মুখে খাবারটি তোলেনি তিতলি, তাতেও নাকি সোমারই দোষ। সোমা এখন অনেক কিছুই বোঝে। রায়বাড়ির পুরনো ইতিহাসের সাথে তার দাদুর অভিশাপটা হয়তো ভুল করে লেগে গিয়েছিল। সেই ক্ষোভ থেকে বড় মামি নিজেকে মুক্ত করতে পারেনি কোনো দিন। তিতলির সাথেও বিয়ের দিন থেকে কি হয়ে গেল তিতলি বুঝে উঠতে পারেনি। পরে প্রণব ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার পর তিতলির ওপর থেকে মন খারাপটা চলে গিয়েছিল, বরং একটা মায়া কাজ করছিল। তিতলি নিজেই পরে তার বিয়েতে সোমাকে আসার জন্য অনেক জোরাজুরি করে, কিন্তু ছেলের স্কুলে পরীক্ষা থাকায় সে সময় আসা হয়ে ওঠেনি সোমার। তিতলি সেই চিঠির প্রতিটা লাইন সোমার এখনও মনে আছে। প্রিয় সোমাদি, তোমায় এতদিন পরে এভাবে চিঠি লিখব মনে হয়নি কখনো। তবে এমন কোনো দিন হয়নি যেদিন মনে মনে আমি তোমার সাথে কথা বলিনি। আমাদের ছোটোবেলার কত মজার স্মৃতি আছে, মনে আছে তোমার?
এক টেবিলে এক হারিকেনে তুমি আমি সুর করে পড়তাম, পড়ার সুরের মাঝে মাঝেই গল্প করতাম, সুরে সেই গল্প করতাম যাতে কেউ বুঝতে না পারে। কোনো গোপন কথা থাকলে খাতায় লিখে লিখে জানাতাম। সেই দিনগুলো কোথায় গেল গো? তুমি আমি এত দূরে কেন চলে গেলাম? দোষ আমারই, আমি তোমাকে বাজে কথা বলেছি। কি করব বলো, ওই সময় আমার মাথা কাজ করেনি। আমি জানি তুমি আমায় ক্ষমা করেছো, কিন্তু আমি নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারিনি। আমার বিয়ের নিমন্ত্রণপত্র নিশ্চয়ই পেয়েছো। যদি না আসো আমি ধরে নিব তুমি আমায় ক্ষমা করনি। কতদিন পর তোমাকে দেখবো জানি না। চলে এসো না সমাধি। প্রণবদাকে আমার প্রণাম জানিও। তোমাদের আসার অপেক্ষায়। ইতি তোমারই তিতলি। পুরনো স্মৃতিচারণ করতে করতে পেছনে কারো গলা খাকারির আওয়াজে চমকে ওঠে সোমা। কী রে, পড়ে যাস না আবার ছাদ থেকে? এই ভাঙা ছাদ থেকে একবার পড়লে কিন্তু আর রক্ষে নেই। এই বুড়ো বয়সে হাত ঠিক হবে না কিন্তু। জিদ্দা, তুমি সে আগের মতোই আছো, একটুও বদলাওনি। কে বলেছে বদলায়নি? দেখ চুলে পাক ধরেছে, আর বছর পর টাক পড়বে মাথায়। তা তুমি বিয়ে থা করবে না? লতা, তুই আগে ছিলিস শুধুই লতা পাতা, এখন পুরো বিচুটি পাতা হয়ে গেছিস। সোমা হেসে উঠেছিল। সোমার হাসি মুখের দিকে তাকিয়ে জিৎ আবার বলে ওঠে, শোন, আমি ভুল মানুষকে বেছে নিই, নয়তো ঠিক মানুষের সাথে ভুল কাজটা করি। তাই ভেবেছি আর ও পথে যাব না, সন্ন্যাস জীবনেই নিব, তাই সই। সে না হয় বুঝলাম, কিন্তু ভুল মানুষটাকে বলতো। সে আবার কে? আমি নিজেই। সোমা হেসে ফেলে। তোমার দাঁত ভাঙা দর্শন আমার বোঝা কম্য নয় জিদ্দা। মেজো মা কথা ভেবেও তো একটু বিয়ে করা উচিত তোমার, নাকি? আরে এই তো ভালো আছি। বিয়ে মানেই দায়িত্ব। নিজের দায়িত্ব ঠিকঠাক নিতে পারলাম না, আর আরেকটা মেয়ের দায়িত্ব নেওয়া কি ঠিক হবে বল? তুমি এখন আমার কথা ধরে বসে আছো? আরে ধুর পাগলি, তা হবে কেন, আমি ভালোই আছি। আমার কথা ভেবেও তো তোমার এবার বিয়েটা করা দরকার জিদ্দা। কেন? এখানে তোর কথা আসছে কেন রে? আসে আসে, তুমি আগের মতোই অবুঝ আছো। তুমি বিয়ে না করলে মানুষ এখন আমাকেই যে দুষবে। কিছুক্ষণ থেমে সঞ্জিত হেসে বলে, আচ্ছা ঠিক আছে, পাত্রী দেখ, তোর পছন্দ হলে আমি ছাদনাতলায় চলে যাব। বাইরে গাড়ির আওয়াজে উঁকি মেরে দেখে তিতলি আর পৃথু একসাথে বাড়িতে ঢুকছে। ছাদের কার্নিশে হেলান দিয়ে তিতলি আর পৃথুকে ডেকে উঠে সোমা। রায়বাড়ি যেন আবার হেসে ওঠে পুরনো দিনের মতো। সোমা হুড়মুড়িয়ে নামতে গেলেই জিৎ বলে, আরে সাবধানে নাম, সিঁড়িগুলো কিন্তু জায়গায় জায়গায় ভাঙা, পড়লে আর রক্ষে নেই, বুড়ো বয়সে হার। সোমা পেছন ফেরে কি যেন একটু হেসে, মুচকি হেসে তরতরিয়ে নেমে যায়। আজ অনেক দিন পর আবারও নানান পদের ব্যঞ্জনে রায়বাড়ির দুপুরের ভোজ জমে ওঠে। আগে রাঙাদিদা বসে সবার খাবারের তদারকি করতো, আর এখন বড় মামা। সোমা, ইলিশের ডিমটা আর একটু নে, তোর মামি নিজে রান্না করেছে, খেতে খুব মজা হয়েছে রে। এই দাও তো সোমার পাতা আর একটু ডিম তুলে দাও। এদিকে তিতলির জন্য ঝালঝাল কাতলা মাছের দো পেঁয়াজা তুলে দিতে দিতে মেজমা শুভকে বললেন, শুভ, পৃথুকে চিংড়ির মালাইকারিটা দে তো। শুভময় আগের মতোই বলে ওঠে, এ বাড়িতে মেয়েদের যত কদর তার যদি ছিটে ফোটা ছেলেদের জন্য থাকতো। শুভর কথায় আবার হাসির রোল উঠে রায়বাড়িতে। তিতলি হেসে বলে, জানো সমাধি, কত বছর কুয়োর পাড় ঠিক করতে এসে জিদ্দা সে কি গোল বেঁধে গেল মিস্ত্রিদের সাথে। কেন রে? ওই যে জিদ্দা লিখেছিল মনে নেই, সঞ্জিতের জন্মদিনে জল নিন নিরাপদে। এই লেখাটা ভেঙে ফেলতে গিয়েছিল মিস্ত্রিরা, তারপর কত কাহিনী করে যে ওটাকে রক্ষা করেছে জিদ্দা। যেন যুদ্ধ জয়ের সমান। পুরনো দিন নিয়ে নানান কথায় আবার মেতে ওঠে সবাই। মেজমামা আজও আসনে বসেন খাওয়ার পরে, কিন্তু আগের মতো মামার সাথে মজা করার আর কেউ নেই। বিকেলে পৃথু আর শুভকে নিয়ে এপাড়া সেপাড়া হয়ে নদীর ঘাটে ঘুরতে গিয়েছিল সোমা। যতই সামনে এগোই মন ততই পিছে দৌড়াই। ফেরার পথে হানা দিল কালুর দোকানে। কালুর বয়স হয়েছে, এখন জিলিপির কারিগর তার ছেলেরা। বাসায় ফিরে ঠোঙা ভরে জিলিপি নিয়ে আবার হৈ হৈ করে ফেরা সকলের। বাড়িতে ঢুকেই প্রণবকে ফোন দিল সোমা। ছেলেদের খোঁজ নিতে জানতে চাইল কেমন আছে। প্রণব হেসে বললেন, এতদিনের অভ্যেস গিন্নি, একটু তো ফাঁকা ফাঁকা লাগছেই। সোমা ফোনের ও প্রান্তে হেসে বলে, জানো কালুর দোকানে জিলিপি খেয়ে এলাম। প্রণব ঠাট্টা করে বলে, সর্বনাশ, দেখো এই বয়সে আবার কালুর ভাগ্য না ফেরে যেন। দুজনের হাসিতে এক অন্যরকম বন্ধুত্ব ধরা পড়ে। দেশে আসার সময় প্রণব ব্যাগ গুছিয়ে দিতে দিতে বলেছিল, দেশে তো আমাকে ছাড়া একাই যাচ্ছ গিন্নি, সেখানে তো আবার তোমার চাওয়া লম্বা লিস্ট। কালুর দোকানের আশেপাশেও যেন যেও না,
আমার কিন্তু কাজের অনেক তাড়া, সব কাজ ফেলে তোমাকে আনতে গেলে সারে সর্বনাশ হয়ে যাবে আমার। সোমা একটা মুচকি হাসি দিয়ে প্রণবকে জড়িয়ে ধরে, বুকে রোমে মাথা রেখে বলে, আসলে ঘর ফেলে তো যাচ্ছি আমি, এত বছরে একদিনও তোমায় ছাড়া থাকিনি। ঘর মানে শুধু চার দেয়াল আর কড়ি কাটতো না, ঘর মানে তো মানুষ। মানুষ তো দিন শেষে নিজেকেই খোঁজে, তাই না? আপন মানুষের মাঝে তো নিজেকে খুঁজে পাওয়া যায়, বলো। প্রণবও হেসে জড়িয়ে নিয়েছিল সোমলতাকে, যেভাবে একজন মানুষ তার কাছের মানুষের কাছে আশ্রয় চায়, প্রণবও ঠিক তার থেকেও বেশি আগলে রেখেছিল সোমাকে। অনেক দিন পরে আবারও তেলের বাটি নিয়ে বড় মামার ঘরে এলো সোমা। চুলে বিলি কেটে কেটে তেল দিতে দিতে মামার সাথে সে গল্প করলো, এতে মামা বেশ খুশি হয়। সোমাকে দেখে বাচ্চা মানুষের মতো উৎফুল্ল হয়ে ওঠে মামা। সোমা, এলি? আয় মা, ঘরে আয়, তোর সাথে কিছু কথা ছিল রে। কি মামা? শোন, আলমারির পাল্লাটা খুলে দেখ, ওপারের ডয়ারে কিছু কাগজ আছে, নিয়ে আয় তো মা আগে। কিসের কাগজ মামা? ওখানে কিছু দলিল আছে। সোমা গিয়ে আলমারির ড্রয়ার খুলে বেশ কিছু কাগজ দেখতে পেল। দেখে মনেই হচ্ছে দলিল, সাথে কারবারের কিছু হিসাব আর কিছু চিঠি। তার ভিতর একটা চিঠি সোমার নিজের, জার্মানি থেকে লিখেছিল। সোমা চিঠিটা খুলে আবার পড়তে থাকে। প্রিয় বড় মামা, পত্রের শুরুতে তুমি এবং বাড়ির বড়রা আমার প্রণাম নিও, আর ছোটদের দিও স্নেহাশিস। পর সমাচার এই যে তোমাদের চিঠি আর তীর্থদার বিয়ের নিমন্ত্রণপত্র আমরা যথাসময় পেয়েছি, কিন্তু তোমাদের জামাইয়ের অফিসের কাজ থাকার কারণে এই বিয়ের আনন্দ থেকে বঞ্চিত হলাম আমরা। তীর্থদার নতুন জীবন সুখে শান্তিতে ভরে উঠুক, এ প্রার্থনা করি সবসময়। এদিকে সৌম্যকে নিয়ে মা সামনের বছর আমাদের এখানে আসতে পারে। মা হয়তো এখনও আমার সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে অপরাধবোধে দিন পার করে, কিন্তু বিশ্বাস করো, আমি মাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। বাবার উপরেও আমার কোনো রাগ বা অভিমান নেই। মা যদি এমন কোনো ভুল না করতো, তাহলে কি আমি তোমার, মেজমার ভালোবাসা পেতাম বলো? নাকি প্রণবের মতো এত ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতাম? এক সময় ঈশ্বরের ওপর খুব রাগ হতো জানো, মনে হতো আমার জীবনটাই কেন এরকম, আর 10 জনের মতো সাধারণভাবে কেন আমি বেঁচে নেই। এখন বুঝতে পারি আমি খুব অসাধারণ একটা জীবন পেয়েছি। বাবা মার অভাব তোমরা কখনো বুঝতে দাওনি, আর ভরসার জায়গা মানেই তো তুমি মামা। মেজমা আমার এখানে আছে, বাড়ি যাওয়ার জন্য শুধু ছটফট করে, আমি জোর করে আটকে রেখেছি। এই চিঠি সহ আর সপ্তাহ 2 পরে মেজমাকে দেশে পাঠানোর ব্যবস্থা করব। এরপর কিন্তু তোমায় আসতে হবে মামা, এখানে অনেক বড় বড় নামি নামি ডাক্তার আছে। এবার এলে তোমার মেডিকেল চেক আপ না করিয়ে ছাড়ছি না। জানো মামা, ছুটির দিন এলেই সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে। কত হইচই, কত রই রই। তুমি সন্ধে হলে ভিসিআর ক্যাসেট পাঠাতে, সাথে ছিল পাড়ার জিলাপি। রোববার মানেই পত্রিকার লেখা। একবার তো মেজো মামার সাথে জিদ্দাও শখ করে কবিতা ছাপিয়েছিল, তাই নিয়ে কত হাসাহাসি আর মজা। চোখ বন্ধ করলেই মনে হয় সেই সব দিন, কিভাবে এত দূরে চলে এলাম। সেজো মামা বিদেশে ঘুরতে আসা মানেই নানান রকম চকলেট আর পারফিউমে বাড়ি মাতোয়ারা। জানো মামা, তোমাদের সোমা খেলার ছলে রং তুলে নিয়ে যে আঁকিবুকি করতো, সেই আঁকিবুকি সামনের মাসে প্রদর্শনীতে যাবে। আমার বিশ্বাসই হচ্ছে না, বিদেশ বুবিয়ে এত মানুষ আমায় চেনে। তোমাদের সোমার চিত্রকলা থেকে এখন অনেক টাকা মানুষ কিনে নিয়ে যায় সেই ছবিগুলো, আমি তো ভাবতেই পারি না। এই কৃতিত্ব অবশ্য পুরোটাই তোমাদের জামাইয়ের। প্রণবের জোর না থাকলে আমি মনে হয় ছেড়েই দিতাম এই রং তুলির খেলা। মামা, জীবনে, এই ছোট জীবনে কত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই না? আমরা শুধু না পাওয়ার হিসাব করতে করতে বেলা ফুরিয়ে ফেলি, অথচ পাওয়ার হিসাবটা কেউ মেলাতে চায় না। জীবনে কি পেলাম আর কি পেলাম না তা বিয়োগের মধ্যে থাকি, অথচ জীবন যে কত কিছু আমাদের দিয়ে রেখেছে সেই হিসাব মেলাতেই আমাদের যত বাহানা, যত ক্লান্তি। আসি গো মামা, আশীর্বাদ করো তোমাদের সোমা যেন জীবনের পরম শান্তিটুকু খুঁজে পাই। ইতি তোমাদের সোমলতা। চিঠিটা পড়ে আবার রেখে দিল সোমা। পাশেই আরেকটা চিঠি, খুলে দেখে তীর্থদার চিঠি। পড়বে না করেও কি মনে করে চিঠিটা খুলে ফেলে সোমা। অল্প কয়েক ছত্র লেখা। পূজনীয় বাবা, প্রণাম নিও। তোমাকে চিঠিতে না লিখে সামনাসামনি কিছু বলার সাহস আমার ছিল না। আমি যে কি ভীষণ মানসিক দ্বন্দ্বে আছি তা তুমি ছাড়া আর কেউ বোঝার নেই। তুমি আমাকে যেভাবে আমাকে বুঝতে পারো, আমি নিজেই নিজেকে কোনোদিন সেভাবে বুঝতে পারিনি। বিদেশ থেকে ফিরে চিত্রলেখাকে নিয়ে এই রায়বাড়িতে থাকতে আমার দম বন্ধ হয়ে যাবে। এটা আমিও যেমন বুঝি, চিত্রাও তেমন বোঝে। আমি জানি তুমিও বুঝবে, কিন্তু মাকে কোনোভাবেই বোঝানো যাবে না। মাকে বোঝানোর দায়ভারটা আমি স্বার্থপরের মতো তোমার কাছে দিয়ে গেলাম বাবা। আর আরেকটা কথা,
আমি কারবারের কিছু বুঝি না, বোঝার চেষ্টাও করিনি। কারবারের অংশে আমার যতটুকু পাওয়ার কথা, আমি চাই জিৎ সেটা বুঝে নিক। এই রায়বাড়ি আমার প্রতিটা রক্তকণায়। আমি নিজেকে আলাদা করে ভাবতে পারবো না। এই বাড়ি থেকে আলাদা করে আমি নিজেকে কখনোই কিছু ভাবতে চাইনি, কিন্তু আমি আলাদা বাসায় নিজের মতো সংসার চাই বাবা। আমি জানি আমার জীবনের প্রতিটা ধাপে তুমি ছিলে এবং আজও থাকবে। ইতি তোমার বড় ছেলে তীর্থ। আরও বেশ কিছু চিঠি আছে মামার ডয়ারে, কিন্তু আর কোনো কিছু পড়ার শক্তি পেল না সোমা। দলিলটা নিয়ে মামার দিকে এগিয়ে এলো। মামা সোমাকে পাশে বসিয়ে বলতে লাগলেন, সোমা রে, বাড়িটা বন্ধক দিয়ে আমরা অনেক লোন নিয়েছি, কিন্তু ভাগ্যের পরিহাসে বেশ কবার কারবারে মন্দা আসায় এবারই মনে হয় আর রাখতে পারবো না রে। কি বলছো মামা? এত কিছু হয়ে গেল, আমায় কিছু জানাওনি? এত তাড়াতাড়ি এত কিছু হয়ে যাবে আমরা নিজেও বুঝিনি রে। মাসখানেক আগে নিলামের নোটিশ এসেছিল, আমরা সময় নিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত আর পারলাম কই বল। সোমা এসে এবার আমার পায়ের কাছে বাচ্চা মেয়ের মতো বসে পড়ল। আমরা এই 3 ভাই ছাড়া বাকি তোর মামা মাসিরা এ বাড়ির ভাগ বেচে দিয়েছে। দেখি এখন কি হয়। শোন মা, বসপাড়ার ওদিকে আমাদের কিছু জমি কেনা ছিল, তোদের সবার নামে লিখে দেব। আর 2 দিন যাক, কাগজপত্র সব ঠিক করে দিতে বলেছি জিতকে। ওই তো এ বাড়ির এখন আসল কর্তা। মামা, কি দরকার? কি দরকার মানে? তুই এ বাড়ির মেয়ে না? ঠিক আছে মামা, তুমি যা ভালো মনে করো তাই হবে। একটা নীরবতা পুরো ঘরটাতে ছড়িয়ে গেল। বহুদিন পরে সোমা তিতলি তার পুরনো ঘরে রাতে ঘুমানোর আয়োজন করছে। কড়িকাঠগুলোতে ঘুম ধরে গেছে। কাল সকালে তিতলি চলে যাবে। আবার সামনে কবে আসবে কে জানে। বাবা জমি নিয়ে কি যেন কাজে সব ভাই বোনকে ডেকেছে। একটা সময় ছিল যখন দুজনে মজার মজার গল্পে রাত পার করত, আর আজ জীবনের কঠিন বাস্তবতায় প্রতি গল্পে যেন দীর্ঘশ্বাস লুকিয়ে থাকে। সোমা একটু ইতস্তত করে বলে ফেলে, তীর্থদা এ বাড়িতে আসে না তাই না রে? কিছুটা চুপ থেকে তিতলি জবাব দেয়, আসে, খুব কম। বড় মামি খুব কষ্ট পেয়েছে আমার জন্য না? এভাবে ভেবো না তো, মা সব কিছুতে বাড়াবাড়ি না করলে আজ এত কিছু হতোই না। কিন্তু তীর্থদা বাড়ি ছাড়লো কেন? মনে হয় চিত্রা বৌদি এ বাড়িতে থাকতে চায় না তাই। আর তীর্থদাও বিদেশে থেকে কেমন যেন বদলে গিয়েছে। মামির সাথে কিছু হয়েছিল কি? না, জানোই তো দাদা কেমন চুপচাপ। তোমার বিয়েতে তোমার বিয়ের বছর 2-এর ভেতরই দাদা লন্ডনে যাওয়ার সব কিছু ঠিক করে ফেলে। মা তো তখন দাদাকে বিয়ে না করিয়ে ছাড়বেই না। দাদাও মা যা বলে মেনে নিয়েছিল। চিত্রলেখার সাথে তীর্থদার বিয়েটা হুট করেই হয়ে গিয়েছিল তাই না? চিত্রলেখার মায়ের কাছে তীর্থদার বিয়ের প্রস্তাব নিয়ে মাই গেছিল নিজেই। তীর্থদা কেমন যেন হয়ে গিয়েছিল সে সময়ের পর। গাছের সাথে বিয়ে দিলেও মনে হয় না করতো না। আসলে তখন ওভাবে জোর করে বিয়ে দেওয়া ঠিক হয়নি। সহ্য করতে করতে দাদাও একদিন মাকে 2 কথা শুনিয়ে দিল। বলিস কি? আসলেই। দুজনেই আবার চুপ হয়ে গেল। অনেক দূরে পাড়ার কুকুরগুলোর ডাকগুলো কেমন যেন অতি ভৌতিক শব্দের মতো কানে বেজে আসতে লাগলো। দুজনের চোখের সামনে ভেসে এলো কতগুলো না বলা কথা। তীর্থ এমনিতেই চুপচাপ ছিল। সোমার বিয়ের সেই ঘটনার পর আরও চুপচাপ হয়ে গিয়েছিল। রোগী ছাড়া মনে হয় আর কারোর সাথে তেমন কথাও বলতো না। বিয়ে করেছে মায়ের কথায়, সেখানেও এক অন্যরকম নির্লিপ্ততা। সবার সাথে হাতে গুনে 2-একটা কথা বলে সে। সোমা আর প্রণবের বিয়ের ঘটনায় চয়ন তীর্থ পুরোপুরি বোকা হয়ে গিয়েছিল নিয়তির খেলায়। চয়নের অস্বস্তি দেখে তীর্থই সান্ত্বনা দিয়েছিল তাকে। প্রণবের সাথে অল্প কিছু কথাই বলতে পেরেছিল, তাও কনে বিদায়ের আগে। প্রণব সবার থেকে আলাদা করে তীর্থকে ডেকে নিয়েছিল ছাদে। তীর্থ, আমি জানি না কি বলতে হয় এই পরিস্থিতিতে, কিন্তু আমি এটা বলতে পারি, নিয়তির উপরে কারো হাত নেই। আমি জানি প্রণবদা, আর আমি তোমায় যতটুকু চিনেছি তাতে আমি জানি সোমা তোমার কাছে ভালো থাকবে। ওকে কোনো কষ্ট দিও না প্রণবদা। তুমি চিন্তা করো না, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। আর তুমিও চেষ্টা করো নিজেকে সামলে নেওয়ার। জানি খুব এলোমেলো লাগছে আমার কথা, তাও বলবো, পারলে নিজের জীবনটা গুছিয়ে নাও। সেদিন দুজনের সব কথা ওই অল্প 2টি কথাতেই থেমে গিয়েছিল। তপতী দেবী যে ছেলেকে আঁচলের তলায় রাখতে চেয়েছিলেন,
ছেলের চাওয়াকে তুচ্ছ করে নিজের জোর চাপিয়ে দিয়েছিলেন। সেই ছেলে মায়ের কথায় বিয়ে করে মায়ের মান রেখেছে ঠিকই, কিন্তু বউয়ের কথাকে সব বিষয়ে প্রাধান্য দিয়েছে মায়ের থেকে বেশি, এবং প্রাধান্য দিয়ে মায়ের মন রাখতে পারেনি। তীর্থ তার মায়ের কথা মতো বিয়ে করেছে, বউ নিয়ে লন্ডনে পড়তেও গিয়েছে, কিন্তু দেশে ফিরে ছেলে যেন আরও নিশ্চুপ হয়ে গিয়েছে। বরং মায়ের চেয়ে বউয়ের টেনের কথাই সে বেশি বলতো। একবার তপতী দেবী মনে ক্ষোভ রাখতে না পেরে বলেই ফেলেছিল, হ্যাঁ রে তীর্থ, বউকে পেয়ে যে মাকে আর মানছিসই না তুই। তা কেন হবে মা, তোমার কথা মেনেই তো কার সাথে আমার সারা জীবন চলবে সেটা ঠিক করে দিলাম, তাও এ কথা বলছো তুমি? তোর তোর বউ যে আলাদা হতে চাই রে, অন্যায় কি? তুমিও তো আলাদা হয়েছো সংসারে, তাই না? এখন আমার বউ চাই, তার চাওয়াটাও কেউ তো বুঝতে হবে নাকি? ও, বই এখন সব তোর, মা কেউ না? তা হবে কেন? বিয়ের পর তো মেয়েরা বাপের কুল ছেড়ে স্বামীর কুলে আসেই। সব ছেড়ে ছুড়ে আসা মানুষটার কথাও তো ভাবতে হবে নাকি? বাবা তো সারা জীবনই তোমাকে মেনেছে, তাই না? আমি মানতে দোষ কোথায়? ডাক্তার হয়ে বড় বড় কথা শিখেছিস, তাই না? বাপ মাকে নিয়েও কথা বলতে মুখে কিছু বাজছে না তোর? এমন তো কিছু ভুল বলছি না মা। বিয়ের সময় যেমন কন্যাদান করা হয়, সেরকম পুত্রদানও করা উচিত। দান যদি হয় তো দুপক্ষেই হোক, এক পক্ষের দানে কি আর দুনিয়া চলে? তপতী দেবী অগ্নি শর্মা হয়ে দৌড় দিয়েছিলেন। ছেলের কি দোষ দিবেন? দোষ তো তার নিজের। ওই অপয়া মেয়েটাই তার ছেলের মাথা খেয়েছিল। নিজে ভালো বর দেখে বিয়ে করে সুখে জীবন পার করছে, কিন্তু ছেলেকে সারা জীবনের জন্য মাঠ থেকে দূরে সরিয়ে দিয়েছে। ছেলেকে হাতের কাছে রাখবে বলে একই পাড়ার মেয়ে চিত্রলেখার সাথে তীর্থর বিয়ে দিল তপতী দেবী। রায়বাড়িতে থেকে চিত্রলেখার পরিবারে বিয়ের প্রস্তাবটা এলে সম্বন্ধটা লুফে নিয়েছিল চিত্রার মা গায়ত্রী দেবী। তীর্থও এই বিয়েতে টু শব্দটি করেনি, মা যা বলেছে মেনে নিয়েছে। কিন্তু তপতী দেবী বোঝেননি, ছেলেকে যদি গাছের সাথেও বিয়ে দিতেন ছেলে কোনো আপত্তি জানাতো না। সম্পর্কের দায় দায়িত্ব থেকে বিন্দুমাত্র সরেনি তীর্থ, কিন্তু সেই আগের স্বপ্নবোনা ছেলেটা আর ছিল না সে। এই রায়বাড়িতে তার দম বন্ধ লাগতো। বিয়ের পরপরই দুইজন চলে গিয়েছিল লন্ডনে। ফিরে এসে চিত্রলেখা শ্বশুরবাড়িতেই ছিল, কিন্তু একটা সময় পর বুঝেছিল এ বাড়ির পাট তাকে পুরোপুরি মেটাতে হবে, নইলে তীর্থ তার অতীত জীবন থেকে বের হতে পারবে না। চিত্রলেখা যখন এ বাড়ি ছেড়ে অন্য বাড়িতে সংসার পাততে চাইল, তখন তীর্থও যেন হাঁপ ছেড়ে বাঁচল। চিত্রলেখার সাথে বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। ডাক্তার ছেলে, এত বড় বাড়ি, ব্যবসা, এমন ছেলেকে যে কেউ লুফে নেবে। তাই প্রস্তাব আসার সাথে সাথে আর দেরি করেনি চিত্রলেখার পরিবার। কিন্তু যার মন জুড়ে অন্য নারীর বসত ছিল, সে কি আর মন থেকে চিত্রলেখাকে পারবে ভালোবাসতে? তাই বলে কোনো দায়িত্ব কর্তব্যে যে অবহেলা ছিল এমনটাও না। শুধু চিত্রলেখা পুরো জীবন জুড়ে বুঝেছিল একটা মানুষের মনে ঠাঁই না পাওয়ার হাহাকারটা ঠিক কতটা। আরও পরে বুঝেছিল তার আর সঞ্জিতের সমীকরণটা। মানুষের ভেতরের মনকে অবহেলা করে বাইরের চাকচিক্যের মোহে আটকা পড়লে শুধু ওই আবরণটাই ফিরিয়ে দেয় মোহ কাটার পরে। তখন আর কিছু করারও থাকে না। এ বাড়ি থেকে সমস্ত দায় উঠিয়ে নিয়েছে তীর্থ। এ বাড়ির মায়া বড় মায়া, চাইলেও সব কিছু থেকে মুক্তি মেলে না। তীর্থকে আবার মুখোমুখি হতে হবে এমন কিছু মানুষের সাথে, যাদেরকে সে ভালোবেসে অনেক অনেক বেশি চায় না, কিন্তু কখনো সামনে পড়তে। বাড়ি নিলামে ঠেকানোর উপায় কেউ বের করতে পারছে না। বাড়ির সেজকর্তা বিজনও নানানভাবে চেষ্টা করে ব্যর্থ। সোমা কোনোভাবে মানতে পারছে না যে এই বাড়ি তাদের থাকবে না। অস্থির হয়ে সোমা ফোন করলো প্রণবকে ফোন করে জানতে চাইল গয়নাগাটি আর ছবি বিক্রি কত টাকা আসতে পারে। প্রণব খুব অবাকই হয়েছিল। পরে সোমা সবটা খুলে বলে, কিভাবে কারবারের ক্ষতি, ব্যাংকে বাড়ি বন্ধক, বাড়িতে নিলামে নসিদ, সব এক নাগারে বলে যায় সোমা। প্রণব সোমাকে শান্ত হতে বলে। সোমা আবারও জানায় বড় মামার জমি ভাগের কথা। সব শুনে সোমাকে চিন্তা করতে মানা করে প্রণব। নিলাম কোনোভাবে ঠেকানো যায় কিনা এ ব্যাপারেও চেষ্টা করবে বলে জানায় প্রণব। মনের ভিতর জমে থাকা দুশ্চিন্তার ভার থেকে কিছুটা মুক্তি পায় সোমা প্রণবের সাথে কথা বলে। সামনের সপ্তাহে মায়ের বাসায় গিয়ে 2 দিন থাকতে হবে, এটা ভেবেও চিন্তা বেড়ে গেল। সোমা আসলে এক মুহূর্তও এই বাড়িকে কাছছাড়া করতে চাচ্ছে না। আজ অনেক দিন পর সোমা নিজেই বাচ্চা মেয়ের মতো মেজমার কোল ঘেঁষে শুয়ে আছে। 2 ছেলেকে নিয়ে প্রণব আর চয়নের হাতে লম্বা একটা সময় শুধু নিজেকে দেয়া। এর আগেও ছেলেরা মা ছাড়া ছিল। চয়নের বউ আগলে রেখেছে সবসময়, কিন্তু প্রণব ছিল সোমার সাথে। বেশ কবার সোমার চিত্রকলা প্রদর্শনীতে প্রণব ছিল সোমার পাশে ছায়ার মতোই।
আজ এতদিন পরে প্রণবকে ছেড়ে এভাবে থাকতেও সোমার মনের ভিতরটা একটু ফাঁকা ফাঁকাই লাগছিল বই কি। সোমা সাবিত্রী দেবীও যেন বহুদিন পরে মা মেয়ের মতো সময় পার করছে। নিত্যদিনের মতো আজও লোডশেডিং। সাবিত্রী দেবী একভাবে তালপাতার পাখাটা ছন্দে ছন্দে এপাশ ওপাশ করছে। হালকা একটা বাতাস আর ঘুম পাড়ানি গানের মতো সোমার চোখ লেগে যাচ্ছে। সোমা বারবার ফিরে যাচ্ছে কিশোরী বেলায়, তার ছোটবেলায়, ভুলে যাওয়া শৈশবে। মাটির টান এক অদ্ভুত টান। মাটি মনে করিয়ে দেয় মানুষের আসল সত্তাকে। নিজের মাটি, নিজের বাড়ি, নিজের ঘর, মায়ের আঁচল সব যেন জাতিস্বর হয়ে ওঠে। সোমা নিশ্চিন্তে ঘুমের রাজ্যে ডুবে যায়। আরেকটা জায়গায় সোমা পরম শান্তিতে নিজেকে ভাসিয়ে দেয় প্রণব নামের মানুষটার বুকে। এই মানুষটা না এলে তার জীবন কি এত শান্তির হতো? কিছু মানুষ বলা নেই কওয়া নেই হুট করে এসে পুরো জীবনটা জুড়ে থেকে যায়। যাদের সাথে কখনো পরিচয় ছিল না তারাই হয়ে ওঠে আত্মার আত্মীয়। এ যেন তৎসম বন্ধন। সোমা প্রায় বলে, জানো তো প্রণব, জীবন চলে তৎসম বন্ধনে। তৎসম বন্ধন মানে? দেখো, এমন কিছু শব্দ আছে যেগুলা সংস্কৃত থেকে বাংলায় আসে, এসে পুরোটাই বাংলা হয়ে গিয়েছে। মানুষের জীবনেও এমন কিছু সম্পর্ক আছে যেটা অল্প চেনা চেনা মানুষগুলো একসময় জীবনের চলার পথের পাথেয় হয়ে যায়। এই সম্পর্কগুলোকেই তৎসম বন্ধন বলে। প্রণব এত কিছু বুঝতে চায় না, শুধু বুঝে সোমা ছাড়া সে আর কিছু ভাবতে পারে না। সোমা সব কিছু নিজের মতো নতুন করে শুরু করেছে। জিদ্দার জন্য মনের ভিতর একটা অনুরাগ আছে হয়তো, কিন্তু অভিমানটা নেই। তীর্থদার জন্য একটা অপরাধবোধ কাজ করে, তবে তীর্থদার হাত ধরেই তো জীবনের ধ্রুবতারাটা এসেছে তার জীবনে। পুরোটা ভাবতে গেলে হিসাবও মেলে না। তার চেয়ে সামনের দিকে তাকানোই ভালো। সোমা আর কিছু ভাবতে চায় না। জীবন চলে যাচ্ছে, জীবনকে চলে যেতে হয়। সোমা শুধু চাই প্রণব তার সমস্তটা জীবন জুড়ে থাকুক। ফেলে আসা জীবন সিন্ধুকে বন্দি থাক খুব যত্নে, মনের গভীরে। স্মৃতিগুলো মনের গহীনের যত্ন হয়ে রাখতে রাখতেই সোমা ঘুমিয়ে পড়ে মেজমার আঁচলে। সাবিত্রী দেবীও সেই ছোটবেলার মতো পরম মমতায় মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেন সোমাকে। সকালে ঘুম থেকে উঠে অভ্যাসবশত প্রণবকে সামনে দেখে ভেবেছিল সে জার্মানি ফিরে এসেছে। পরে ঘুমের রেশ কাটতে কাটতে মনে পড়ে প্রণব ছেলেমেয়েকে বিদেশ বিভুঁইয়ে রেখে সে দেশে এসেছে। এই সময়ে প্রণবকে এভাবে সামনে পেয়ে এতটাই চমকে গিয়েছিল সোমা যে কিছুক্ষণ কিছু বলতেই পারেনি। প্রণবও কোনো কথা না বলে মিটিমিটি হাসছিল। পরে মেজমা এসে বললেন, হাঁ করে দেখছিস কি রে? যাকে সামনে দেখছিস সে স্বপ্ন নয়, বিশ্বাস না হলে চিমটি কেটে দেখ। মেজমার কথায় সোমার আবারও কপাল কুঁচকে যায়। মেজমা হেসে বলে, হ্যাঁ রে লতা, তুই একাই চমকে দিতে পারিস? আমাদের জামাইও তো দেখছি কম যায় না রে। সকালে সেই হাসি সূর্যি মামার হাসিকেও হার মানালো। প্রণব শুধু মুগ্ধ হয়ে দেখছে তার সামনে বসে থাকা মোহনীয় নারীকে। সোমা দেশে ফেরার কদিন পরে প্রণব আসতে চেয়েছিল, কিন্তু জরুরি কাজ থাকায় আসাটা পিছিয়ে গিয়েছিল। কাল সোমার ফোন পেয়ে আর এক মুহূর্ত দেরি করেনি সে। চয়নের কাছে ছেলেমেয়েদেরকে রেখে এক দৌড়। আর বাচ্চারাও একদম ছোট না, একজনের বয়স 12 আর একজনের 8। ছেলেরা তাদের কাকিমার কাছে বেশ ভালোই থাকবে, কিন্তু সোমাকে ছাড়া ওই 4 দেয়াল যেন চেপে ধরেছিল প্রণবকে। অথচ বিয়েটা কি অদ্ভুতভাবে হয়েছে দুজনের। নিজেদের ভেতরের সম্পর্ক গড়ে উঠতে অনেকটা সময় লেগেছে। ভালোবাসার আগে তারা বন্ধু হয়েছে। বিয়ের পর সোমাও 8-10টা বাঙালি মেয়ের মতো বলেছিল, করুণা করেছিলে? প্রণব হেসে বলেছিল, আরে রাম, ছি ছি, কি যে বলো, আমার এত বড় দুঃসাহস যে তোমায় করুণা করব? তাহলে কি করে বদল হয়েছিল সেদিন? না, মানে আমি ভেবেছিলাম পাড়ার মোড়ের কালুর চেয়ে আমার জীবনে তুমি বেশি প্রয়োজন। কালুর সাথে বিয়ে হলে সারাদিন জিলাপি বানাতে বানাতেই চলে যেত। কালুর তো শুধু জিলাপি হলেই চলতো, কিন্তু আমাকে সামলানোর জন্য একজন গুণবতী রমণীর প্রয়োজন ছিল। বেশ হতো, তা আমি কারো প্রয়োজন হলাম কি করে? প্রিয়জন তো আর ছিলাম না কারো। প্রিয়জন আর প্রয়োজন একটার সাথে আরেকটা আষ্টে পিষ্টে বেঁধে আছে। দেখো না, জল আমার প্রয়োজন, কিন্তু জলকে কখনো প্রিয়জন বলা যায় না। ভাবো তো, জল না থাকলে কি করতাম আমরা? একইভাবে বাতাস, ঘর, মানুষ সবাই প্রয়োজন, আর প্রয়োজনই প্রিয়জন। আচ্ছা বাবা, বুঝেছি, আর বলতে হবে না। আজ ঘুম ভেঙে প্রণবকে এভাবে পেয়ে আনন্দে জড়িয়ে ধরল তাকে সোমা। মেজমা হাসতে হাসতে বের হয়ে গেলেন। তোরা হাত মুখ ধুয়ে নে,
আমি চা নিয়ে আসছি। রায়বাড়িতে কতদিন পর প্রণবার সময় এসেছে। খাওয়া দাওয়ার আয়োজনে মনে হচ্ছে যেন বিয়েবাড়ি। বাসন্তী পোলাও, মাটন কষা, বুটের ডাল, পাঁচমিশালি লাবড়া, বেগুন ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, মাছের কোপ্তা, দই, মিষ্টি, কী নেই। সবাই একসাথে খেতে বসেছে। প্রণব বেশ মজা করেই বলে ফেলে, আর কি কোনো দিন খাবার দাবার পাবো না বড় মামা? সব কি আজকেই নাকি? মামা হেসে বললেন, হে আর এমন কি বাবা, আগের দিনে রায়বাড়িতে জামাই আসা ছিল আরেক দফা বিয়ে বাড়ি, এখানে তো তেমন কিছুই নেই। না মামা, অনেক ভাগ্য ভালো আগের দিন এসে পড়িনি। সবার কথা হাসিতে দুপুরটা যেন আনন্দমুখর হয়ে উঠেছিল। খাওয়া যখন প্রায় শেষের দিকে প্রণব সবাইকে একসাথে জড়ো করল। আমার কিছু বলার ছিল। মেজমা বিচলিত হয়ে জানতে চাইলেন, কি কথা বাবা? না, চিন্তার কিছু নেই। আমি আর আজকে সঞ্জিতকে নিয়ে ব্যাংকে গেছিলাম। বাড়ির নিলাম কোনোভাবে আটকানো যায় কিনা সেটার খোঁজ নিতে। সব শুনে একটা প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সঞ্জিত না করে দিয়েছে। মেজমামা জিতের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার রে জিৎ? আসলে প্রণবদা চাইছে বাকি টাকার জন্য আমাদের যে বাড়িটা নিলামে উঠতে চলেছে সে টাকাটা সোমা আর প্রণবদা দিবে, তাই আমি মানা করেছি। বড় মামা এক পাশ থেকে বলে ওঠে, একদম ঠিক বলেছে সঞ্জিত। প্রণব মাঝপথে মামাকে থামিয়ে দিয়ে বলে, না না মামা, সে মোটেই ঠিক না। আমাদের আপন ভাবলে আপনারা এই কথাটা বলতে পারতেন না। আর আমার টাকাতে আপনাদের আপত্তি থাকতে পারে, কিন্তু সোমা কিন্তু এবারের নিজের মেয়ে। আর সোমার কিন্তু এখন অনেক নামডাক। আমার গিন্নির চিত্রকর্ম মানুষ অনেক দামে কেনে। তাই এবাড়ির মেয়ে যদি এবাড়ি রক্ষা করতে এগিয়ে আসে, তাহলে কি আপনাদের বাধা দেওয়াটা ঠিক? প্রণবের এই যুক্তির কাছে কারো কোনো কথাই টিকল না। রায়বাড়ির নিলামের দায় থেকে রক্ষা পেল তারই উত্তরসূরির হাত ধরে। পরের দিন সকালে তীর্থ আর চিত্রলেখা আসলো। অনেকদিন পর আবার সবাই একসাথে, কিন্তু সবার ভেতরই চাপা একটা অস্বস্তি কাজ করছে। একসময় প্রণবই এলো সবার উদ্ধারকর্তা হয়ে। চায়ের আয়োজনে হাসতে হাসতে বলল প্রণব, তীর্থ, অনেকদিন পর সবাই একসাথে আছি, চলো তাহলে রবিবাবুর কুঠি বাড়িটা একটু দেখে আসি। তীর্থ একটু হেসেই বলে, তা গেলে মন্দ হয় না। পাশ থেকে চিত্রা বলে ওঠে, চলো তাহলে ভ্যানে করে সবাই যাই, গাড়িতে গেলে তো এই যাওয়া আর আসা। তীর্থ বলে, আমাদের চিত্রার কিন্তু এই ভ্যান রিক্সায় ঘোরার খুব বাতিক, সহজে সে গাড়িতে ওঠে না। পাশ থেকে সঞ্জিত বলে, বাবা, আগে তো চিত্রলেখা গাড়ি ছাড়া চলতোই না। সোমা উলের কাঁটায় প্যাঁচ দিয়ে সোয়েটার বুনে যাচ্ছিল এক মনে। জিতের কথায় হেসে বলে, তোমার সব কিছুতে খালি প্যাঁচ ধরা জিদ্দা। ভ্যান রিক্সা যে কি মজার তা যে বোঝে না, তার জন্য আমার বরং দুঃখই হয়। সঞ্জিত হেসে বলে, তা তুই কিসে এত প্যাঁচ লাগাচ্ছিস কখন থেকে? তিতলির মেয়ের জন্য সোয়েটার বুনছি আমি। তিতলি এক মনে চায়ের কাপে তাকিয়ে আছে, সাথে তীর্থ। সঞ্জিত কথা খুঁজে বেড়াচ্ছে, এরপর কি বলে হাসির রেশটা ধরে রাখা যায়। প্রণব আবার বলে ওঠে, তা গিন্নি যাই বলো, তোমার হাতে জাদু আছে। এবার না হয় আর্টের পাশে বুননটাকেও তুলে ধরো, শীতের দেশে দাম আছে কিন্তু। সোমা হেসে বলে, শখ করে যা বুনি তাই সই বাবা। কথার মাঝেই চয়নের ফোন এলো। প্রণব আর সোমা ব্যস্ত হয়ে পড়ল ছেলেদের খোঁজ নিতে। সংসারের খুঁটিনাটির সব বিষয়ে আলাপ করছে চয়নের সাথে। তাদের আলাপে ফুটে উঠেছে পারস্পরিক বিশ্বাস, নির্ভরতা আর ভালোবাসা। একটা ফোনের কথোপকথনে সবাই বুঝে গেল পৃথিবীর অন্যতম দুজন সুখী মানুষ তাদের সামনে। শিলাদহের কুঠি বাড়িতে সবাই মিলে ঘুরছে আর রবিবাবুর ঘাট পালঙ্কে স্মৃতিচারণ করছে। ঘুরতে ঘুরতে পেছনে ঘোরানো সিঁড়িতে তীর্থ আর সোমা মুখোমুখি। সোমা হেসে বলে, তোমার মনে আছে তীর্থদা, এই কুঠি বাড়িতে আমরা ছেলেবেলায় আসতাম, সবাই রবিবাবুর বই নিয়ে সারা বেলা পড়তাম। তীর্থ হেসে বলে, তোর মনে আছে? কেন মনে থাকবে না, সেসব কথা কি আর ভোলা যায়? মাঝে মাঝে ভুলে যায় ভালো রে। তীর্থদা, একটা কথা বলি। বল। যা ভোলা যায় না তাকে জোর করে ভোলার দরকার কি? থাক না মনের কোণে একটা পরম যত্নে। কিন্তু তাই বলে কি জীবন থেমে থাকে? যার সাথে 7 পাকে বাধা পড়েছে জীবনটা, তার সাথে মনের বাঁধনটা অটুট না থাকলে যে দুজনের জন্যই কষ্ট গো। তীর্থ একটু হেসেই বলে, অনেক বুঝদার হয়ে গেছিস দেখি। না গো, ঠাট্টা না। জীবনকে জীবনের হাতে ছেড়ে দিতে হয়। আর সব সময় নিজের কথা ভাবলে তো চলে না, মাঝে মাঝে অন্যের ভালোর জন্য নিজেকে ভালো রাখতে হয়, নয়তো পাশের মানুষটা ভালো থাকে না গো। তীর্থ হালকা করে সোমার কাঁধে হাত রেখে বলে, চিন্তা করিস না সোম,
আমি ভালো আছি, আর পাশের মানুষটার ভালো থাকাটা হয়তো এতদিন খেয়াল করিনি, আজ থেকে করব। আজ এতদিনে তীর্থর মন থেকেও একটা ভার নেমে যায়। যে অক্ষয়াকে এতদিন মনের ভিতর আটকে রেখেছিল, সেই অক্ষয়াকে তীর্থ আজ মুক্তি দিল কুঠিবাড়ির আঙ্গিনায়। নিজেকে ফিরে আনার সময় এসেছে। তীর্থদার সাথে কথা বলে দোতলার বারান্দায় উঠে আসতেই চিত্রলেখার সাথে সোমা মুখোমুখি। তীর্থ কিছু না বলে সামনে এগিয়ে গেলে সোমা আলতো করে চিত্রার হাতটা ধরে। চিত্রা রায়বাড়ির সবই জানে। সোমা, তীর্থ আর সঞ্জিতের ব্যাপারটাও তার কাছে অজানা নয়। এই ত্রিমুখী সম্পর্কের জালের এক কোণায় চিত্রলেখাও জুড়ে আছে। জীবনসঙ্গী হিসেবে এমন এক নির্লিপ্ত মানুষ কোন কপালগুনে জুটেছে জানা নেই চিত্রার। মাঝে মাঝে দম বন্ধ লাগে, মনে হয় সব ফেলে চলে যাবে। কিন্তু তীর্থকে নিয়ে একটা মায়াও কাজ করে চিত্রার মনে। সেও ফেলে চলে যাবে মানুষটাকে। সমাজে চিত্রার মন বোঝে না তাও না, কিন্তু মুখ ফুটে সব কথা প্রকাশ করা যায় না। চিত্রা সেদিন কি হলো কে জানে, হঠাৎ করে চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়াতে লাগলো। সোমা আঁচল দিয়ে চোখের জল মুছিয়ে বলে, মন খারাপ করিস না চিত্রা, একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। কি দোষ করেছে আমি বলো তো? আমাকে এত কষ্ট পেতে হবে? দোষ না করেও কেন কেন শাস্তি বইতে হচ্ছে আমায় বলো তো লতাদি? ওর মনটা জুড়ে এখনো তুমি আছো, আমি কোথাও নেই গো। কি বলছিস এসব বলতো? তোর কেন মনে হয় এসব কথা? আমরা তো সবাই যে যার মতো করে জীবনটা গড়ে নিয়েছি। আর তীর্থদাও তো তোকে আগলে রাখে, ভালোবাসে। আগলে হয়তো রাখে, কিন্তু ভালো কি বাসে? এভাবে ভাবতে হয় না চিত্রা। আমরা সবাই কোনো না কোনোভাবে বিধাতার খেলার পুতুল। নিজের ওপর আর ঈশ্বরের ওপর কখনো বিশ্বাস হারাতে হয় না। আমার জীবনেও কি কম কষ্ট ছিল? তোরা তো সবটুকু জানিস। আমি কি ভেঙে ভেঙে পড়েছিলাম, নাকি হাল ছেড়ে দিয়েছিলাম বলতো? জানি না কোথা থেকে পাও তুমি এত মনের জোর। কি বলে সান্ত্বনা দাও নিজেকে? হয়তো জন্ম জন্মান্তরের কর্মফলের বলে। চিত্রা না বুঝে তাকিয়ে রইল সোমার মুখের পানে। সোমা একটু হেসে আবার বলা শুরু করলো, আচ্ছা তোর কি মনে হয় না আমাদের সব কাজের ফলই আমাদের ভোগ করতে হয়? চিত্রা ওপর নিচ করে মাথাটা দোলালে সোমা আবার বলা শুরু করে, এখন এই কর্মফল আমরা কখন ভোগ করি? যদি বেঁচে থাকতে থাকতে সব কাজের ফল না পাই তখন কি হয়? কর্মফলের বাকিটুকু আমরা ভোগ করি পরের জন্মে। তাই তো দোষ না করেও অনেক দোষের ভাগিদার হতে হয়। তেমনি অপ্রত্যাশিত সুখ এসেও জীবনকে ভরিয়ে দেয়। আমরাও হয়তো কোনো না কোনো ফেলে আসা জন্ম জন্মের হিসাব নিকাশ মিলিয়ে যাচ্ছি মনের অজান্তে। চিত্রা আলতো করে জড়িয়ে ধরে সোমাকে, যেভাবে ছেলেবেলায় খেলতে পড়তে গল্প করতে জড়িয়ে ধরতো সেভাবে। সোমা পরম যত্নে হাত বুলিয়ে দিতে লাগে চিত্রার মাথায়। দুজনেই চুপ করে থাকে অনেকটা সময়। নীরবতায় যেন দুজনের ভাষা জানিয়ে দিল দুজনের মধ্যে থাকা বিশ্বাসকে, ভরসাকে আর ভালোবাসার কথাকে। সোমা এসেছে তার ফেলে আসা জীবনে স্মৃতি ধরে রাখতে। এ পৃথিবীর প্রতিটা ধূলিকণায় সোমার কৃতজ্ঞতা ছড়িয়ে আছে। যে জীবন নিয়ে কষ্টের অভিযোগের শেষ ছিল না, সেই জীবনকেই আঁকড়ে ধরে রাখতে চায় শেষ নিঃশ্বাস পর্যন্ত। সময় তাকে বুঝিয়ে দিয়েছে, যা কিছু হারিয়ে যায় তা ফিরে আসে নানান রূপে। শুধু মনটা শান্ত রেখে ঈশ্বর নামক এক জানা বা অজানা জায়গায় বিশ্বাসটাকে বেঁধে রাখতে হয়। রায়বাড়ির এই দুর্যোগে প্রণব যেভাবে পাশে দাঁড়িয়েছিল তার দাম কি কোনো কিছু দিয়ে মেটানো যায়? রায়বাড়িকে রক্ষা করতে প্রণব হাসি মুখে বলেছিল, আমি এ বাড়ির জামাই, এটা যেমন সত্য, ঠিক তেমন এ বাড়ির প্রতি আমার একটা দায় আছে, সেটাও সত্য। তীর্থর সাথে দেখা না হলে আমি এ বাড়ি চিনতাম না। তীর্থর কাছে আমার কৃতজ্ঞতা কোনো কিছু দিয়েই প্রকাশ করা যাবে না। আর মেজমা এক পলকের জন্য দেখে আমাকে যেভাবে বিশ্বাস করেছিল, তার দামও তো জন্ম জন্মে শোধ করা সম্ভব না। সঞ্জিত বলে ওঠে, ডেভেলপারের কাছে বাড়িটা দিলে কেমন হয়? এখন তো সবাই আধুনিক বাসা বাড়িতেই থাকে, আর আমাদের হাতে কিছু টাকাও আসবে, আর পুরনো বাড়িটার একটা গতি হবে। পাশ থেকে সোমলতা বলে ওঠে, এ বাড়িটা না হয় আধুনিক না হয়ে প্রাচীনত্বে জড়িয়ে থাক। কিছু মানুষ না হয় জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে শুধু স্মৃতিটাই ধরে রাখুক। আমাদের ছেলেবেলা, আমাদের পূর্বপুরুষের ভিটে মাটি না হয় একটু সেকেলেই থাকলো। একসময় আমরা থাকবো না, যারা থাকবে তারাই না হয় সিদ্ধান্তটা নিক। সোমলতার কথায় প্রণব সম্মতি জানিয়েছিল। সোমার কথাই ঠিক, এ বাড়িটা না হয় থাকুক একটু সেকেলে বাড়ি হয়ে। সবাই আধুনিক হয়ে গেলে ঐতিহ্য ধরে রাখবে কে বলো তো? সেদিন শুধু সোমা বা এ বাড়ির সদস্যরা না, এ বাড়ির ইট, বালুকণা, ধূলিকণা, ঝরে পড়া পাতা সবাই মনের শুদ্ধতম জায়গাটাকে প্রণবকে বসিয়েছিল। বাড়ির কথা বলে, বাড়িরও প্রাণ আছে, বাড়িও কথা বলে।
এই কথাটা প্রণব রায়বাড়িতে এসেই বুঝেছিল। জীবন কি সবসময় হিসাবেই চলে, নাকি বেহিসাবিও কিছু দেখা যায় জীবনে? এই যে তীর্থ এত মেধাবী, সমাজের 10 জন চেনে, বড় বাড়ির বড় সন্তান, সে কি পেরেছিল যার জন্য সে নিজের জীবন সাজিয়েছিল তাকে নিজের জীবনে আনতে? বরং তীর্থর হাত ধরে প্রণব এসেছিল তার অক্ষয়াকে নিয়ে যেতে। আর যে তপতী দেবী মায়ের জোর খাটিয়ে তীর্থকে সরিয়ে দিল সোমার থেকে, সে কি পেরেছিল ছেলের জীবনের ওপর নিয়ম খাটাতে, জোর খাটাতে? মায়ের সব কথা মেনেই তীর্থ বিয়ে করেছিল চিত্ররেখাকে, কারো ওপর দায়িত্বের অবহেলা করেনি এতটুকু, কিন্তু সরে গিয়েছিল মন থেকে অনেকটা দূরে। সোমাকে অপয়া অপবাদ দিয়েও ছেলের মনের কাছে আর কখনো যেতে পারেননি তপতী দেবী। কে হেরে যায় জেদের খেলায়, আর কেই বা জিতে যায়? চিত্ররেখা যে আশায় ছুটেছিল তীর্থর কাছে, সে মনে তো অন্য কারো বাস। সামাজিক স্বীকৃতি, বাড়ি গাড়ি সবই পেল, কি পেল না তার হিসাব কি মেলানো যায়? আর সঞ্জিত বাউন্ডুলে জীবনের খেসারত দিয়ে গেল আজীবন। মাঝে মাঝে কবিতার বই ছাপিয়ে নিজের মনের জগতে একটু শান্তি ফিরে। কিন্তু জিতে গেল কে, সোমলতা নাকি প্রণব? আসলে জিতে যায় নিয়তি, জিতে যায় সময়। সোমলতার চলে যাওয়ার সময় এগিয়ে আসছে, 2 দিন বাড়তে ফ্লাইট, আবার সেই প্রবাসী জীবন। এই বাড়ি, এই শহর ছেড়ে চলে যেতে হবে সুদূর এক প্রবাসী জীবনে। আবারও কোনো সময় মিলবে হয়তো ফিরে আসার, কিন্তু তখন কি আগের মতো সব কিছু থাকবে? সোমা একটু একটু করে স্মৃতি জমাচ্ছে। মানুষ সবচেয়ে বেশি চাই তার নিজের কাছেই। সোমাও নিজেকে নিয়ে বেরিয়ে পড়েছে তার এই জগতে। মেঠোপথ পেরিয়ে সোমা চলেছে গড়াই নদীর তীরে, যেখানে শৈশব কৈশোরের একাকী দিনগুলো পার করেছে সে। সেই বিশাল বটগাছটা, তার গুড়িটা আগের মতোই আছে। এখানে বসে মন খারাপ করে ঘন্টার পর ঘন্টা পার করতো সোমা। আজও বসেছে, ভেবে চলেছে এক মনে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। আজ সকালে রায়বাড়িতে প্রণবের নামে কাগজে মোড়ানো একটা ফ্রেম এসেছে, সাথে চিরকুট। মোড়ক খুলেই প্রণব আর সোমা একসাথে দেখে একটা রায়বাড়ির ছবি। ছবির নাম তৎসমে বন্ধন, আর নিচে সোমলতার স্বাক্ষর। সোমার মনে পড়ে গেল সেই ছবিটার কথা, যে ছবি তীর্থদা একদিন চেয়ে নিয়েছিল সোমার কাছে, সেই তৎসমে বন্ধন ছবিটা। প্রণব আরও অবাক হয়ে দেখল চিঠিটা সে খুলে দেখল, সাথে সোমলতাও। চিরকুটে লেখা, প্রিয় প্রণবদা, আমি বরাবরই মুখচোরা মানুষ। যে কথা সামনাসামনি বলতে পারি না তা অবলীলায় লিখে যেতে পারি। তোমার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। জানি এভাবে বললে তোমাকে হয়তো ছোট করা হবে। সোমা আর এই রায়বাড়িকে তুমি ছাড়া অন্য কেউ এত যত্নে আগলে রাখতো না, এ আমার দৃঢ় বিশ্বাস। এ বাড়ির সাথে তোমার বন্ধনটাও তৎসম বন্ধনের মতো। আমার কাছে অনেক পুরনো দিনের একটা ছবি রয়ে গিয়েছে প্রণবদা। এই ছবিটা যার হাতের রং তুলিতে এত সুন্দর হয়ে উঠেছে, সে আমাদের সোমলতা। আমি চেয়েছি সোমলতা আর এই রায়বাড়িকে যে এত মমতায় আগলে রেখেছে, এই তৎসমে বন্ধনটা তার দায়িত্বে থাক। এ বাড়ি আমাদের সবাইকে এভাবে আটকে রাখুক সবসময়, সারা জীবন। সকলের মঙ্গল হোক এই কামনা করি, আর এই প্রার্থনাও করি। ইতি তীর্থ। তীর্থদার পাঠানো ছবিটা দেখে এক চোরা শূন্যতা গ্রাস করে সোমলতাকে। কত যুদ্ধ জয় করে মানুষ একটু শান্তি পায়, সোমাও পেয়েছে, তারপরে কেন এই শূন্যতা? মানুষের মন এক জটিল সমীকরণ। প্রণবের সাথে সোমার ভালোবাসার কোনো ঘাটতি নেই, কিন্তু আজ এত আয়োজন করে তীর্থদার এই ছবিটি ফিরিয়ে দেওয়ার ঘটনায় অবচেতন মনে একটা ধাক্কা লাগলো। মন হয়তো সবসময় সবারই প্রিয়জন থাকতে চায়, সে যতই ন্যায় বা অন্যায় হোক না কেন। কিন্তু এ তো একদিক দিয়ে ভালোই হলো, সবাইকে তো সামনেই যেতে হবে না, শুধু স্মৃতিটুকু নিয়ে বেঁচে থাকা বড্ড বিলাসিতা। প্রণব সোমার কাঁধে হাত রেখে বলল, ছবিটা না হয় রায়বাড়ির বৈঠকখানায় বাধাই করে দিই। সোমা প্রণবের নিঃশ্বাসের কাছাকাছি এসে বলল, সেই ভালো। এক হাতে তৎসমে বন্ধন, অন্য হাতে সোমাকে জড়িয়ে নিল প্রণব। সোমলতার মনের মেঘটাও নিমিষেই হাওয়া হয়ে উড়ে গেল। নদীর তীরে বসে সোমলতার মনে পড়ে গেল জীবনানন্দের সেই কিছু লাইন। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পাই। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব ফিরে আমি এই বাংলায়, নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়।
জীবনানন্দ দাশের এই কবিতার মতোই রায়বাড়িতে ফিরে আসতে চেয়েছিলেন অন্নদা সুন্দরী, ইন্দুমতী, সত্যবতী কিংবা সারদা সুন্দরী। কে বলতে পারে এসেছিলেন হয়তো তারা কালের স্রোতে, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল বা শালিকের বেশে। সোমা যতই দূরে থাক, এই রায়বাড়ি, এ বাড়ির মানুষের ভালোবাসা, এই শহর, তার ধুলোবালি সব কিছুতেই সে ফিরে আসতে চায় বারে বারে। মানুষ চাইলেও মাটির টান বা নারীর টান কখনোই ভুলতে পারে না। এই অতীতও একটা টান। সময়ের প্রয়োজনে হয়তো অতীতকে পাশে রেখে পাড়ি জমাতে হয় অজানা ভবিষ্যতে, কিন্তু অতীত থেকে যায় চোরাবালির মতো মনের গহীনে। সোমার যাওয়ার সময় হয়ে এলো। সদর দরজার একটু পরে গাড়ি এসে দাঁড়াবে। যাওয়ার বেলায় সোমলতা দাঁড়িয়ে রায়বাড়ির বারান্দার দোতলায়। লাল রঙের মার্বেল পাথরের ঠান্ডা মেঝেটা আগের মতো শীতল আছে। এই বারান্দায় বসেই অন্নদা সুন্দরী স্বামীর সাথে বসে কারবারের আলোচনা করতেন, সংসারের খুঁটিনাটির গল্পে মেতে উঠতেন। এই বারান্দায় বসেই আরাম কেদারায় হেলান দিয়ে তামাক টানতে টানতে শেখর চৌধুরী তার গিন্নির কত কবিতা শুনেছেন, আর মুগ্ধ নয়নে চেয়ে থাকতেন দশভুজা রূপে সজ্জিত সংসার সামলানো এক পরম আরাধ্য নারীর পানে। ছোট্ট ইন্দুমতী এই শীতল বারান্দাতেই চুল ছড়িয়ে পুতুল খেলায় মেতে উঠত মনের আনন্দে। সত্যবতী, সারদা সুন্দরী, পানের বাটা, সেলাইয়ের নকশা আর হাজারো গল্পকথার সাক্ষী এই বারান্দা। এই বারান্দার ঘোরানো সিঁড়ি দিয়ে একদিন দৌড়ে নেমেছিলেন অন্নদা। সদর দরজায় থেমে থাকা পালকি থেকে ইন্দুকে কাছে টেনে নেওয়ার জন্য ছুটে বেরিয়েছিলেন বাড়ির বড় বউ। কালের স্রোতে এই সদর দরজা দিয়েই কনকাঞ্জলির চাল ফেলে বাপের কুল থেকে শ্বশুর কুলে পাড়ি দিয়েছিল এই বাড়ির মেয়েরা। কত জন্ম জন্মান্তরের সাক্ষী হয়ে আছে এই সদর দরজা। নীরবে বিদায় নিয়েছে এ বাড়ি কত পূর্বপুরুষের। আলো ঝলমলে এই রায়বাড়িতে করুণ খেলায় নিয়তি ঝুলিয়েছে নিলামের নোটিশ। হাসি, কান্না, সুখ, শোক আর জড়িয়ে থাকা এই রায়বাড়ি নিলামের হাত থেকে বেঁচে যায় এই ভিটে মাটিরই এক উত্তরসূরির হাত ধরে। সোমা যাওয়ার বেলায় সদর দরজার দিকে চেয়ে থাকে এক মনে। এ বাড়ির পূর্বপুরুষ আর তাদের উত্তরসূরির মঙ্গলের জন্যই মনে মনে মন্ত্র জপে যায়। সর্বভবেস্তু সুখেনু, সর্বে সন্তু নিরাময়া, সর্বভদ্রাণি পশ্যস্তু, মা কচ্চিৎ দুঃখ ভাবভতেৎ। হে ঈশ্বর, এ জগতের সবাই যেন সপরিবারে সুখী থাকে, সকলে যেন সর্বরোগ ভোগ থেকে মুক্তি পায়, জগতের কারো যেন কোনো বিপদের উৎপত্তি না হয়। বাড়ির সকলের কাছে বিদায় নিল সোমলতা। অশ্রুসিক্ত নয়নে সবাই দাঁড়িয়ে থাকে সদর দরজার বাইরে। সোমা ফিরে যাচ্ছে তার বিদেশ বিভূয়ের জীবনে, পিছনে ফেলে যাচ্ছে আরেক জীবনকে। আবার যখন ফিরবে তখন সব কি থাকবে আগের মতো? সব কি থাকে আগের মতো? গাড়ির চাকা এগিয়ে চলেছে পথের নুড়ি পাথরকে ধুলায় উড়িয়ে। ঠিক যেমন মানুষ এগিয়ে যায় ফেলে আসার সময় স্মৃতিকে পেছনে ফেলে, জীবন এগিয়ে যায় সম্মুখ পানে। ঘাড় ঘুরিয়ে দেখা যায় না ফেলে আসা দিনটা, আবার দৌড়ে ধরাও যায় না সেই দিনগুলো। শুধু স্মৃতি জমিয়ে রাখা যায় ক্ষণিকের তরে। পথের বাঁকে মিলিয়ে গেল সোমলতার গাড়ি। দূরে ডেকে উঠল নাম না জানা কোনো এক পাখি। কি পাখি? ডাহু নাকি ঘুঘু? নাম না জানা পাখিগুলো এক টানা ডাকে সবার মনে শূন্যতাকে জানান দিয়ে দিল উচ্চ স্বরে। রায়বাড়ি যেন আবার নীরবে বিদায় দিল তার উত্তরসূরিকে। হয়তো আবার দেখা হবে অতীতের স্মৃতির সাথে কোনো এক অদূর ভবিষ্যতে। থেমে যাওয়ার সুযোগ তো আর নেই। থেমে যাওয়া মানে একেবারেই থেমে যাওয়া, আর জীবন মানে তো এগিয়ে চলা। সুপ্রিয় শ্রোতা, রায়বাড়ির গল্প এখানেই শেষ। সময়ের সাথে সাথে টিকে থাকে রায়বাড়ি, আর স্মৃতিগুলো অতীত হয়ে থেকে যায়, নাকি অতীতগুলো স্মৃতি হয়ে থেকে যায়। এভাবে আমাদের জীবন বয়ে চলে। অতীত স্মৃতি থেকে যায় আর জীবন এগিয়ে চলে। যাই হোক, ধন্যবাদ সকলকে পুরাটা শোনার জন্য।